আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগতম। চলুন চমৎকার একটি বিষয় নিয়ে আজ একটু গভীরে যাওয়া যাক। একটা বিশাল ব্যস্ত মেগাসিটির ট্রাফিক জ্যামকে যদি মানুষের শরীরের কোনো অসুস্থতার সাথে তুলনা করা হয়, তাহলে সেই রোগটা ধরা যাবে কিভাবে? ডাক্তারি বিদ্যায় যেমন পলস বা নারীর স্পন্দন মেপে রোগীর অবস্থা বোঝা যায়, ঠিক তেমনি জিপিএস ডেটা ব্যবহার করেও কিন্তু একটা আস্ত শহরের ট্রাফিক স্পন্দন মাপা সম্ভব। আজকে আমরা ঠিক এরকমই একটা দারুণ গবেষণার কথা জানব, যেখানে চট্টগ্রামের মতো একটা যানজটপূর্ণ শহরের পালস মাপার চেষ্টা করা হয়েছে। আজকের এই আলোচনার পুরো রূপরেখাটা একটু ঝটপট দেখে নেওয়া যাক। আমরা পুরো ব্যাপারটাকে 5টা ধাপে ভাগ করেছি। 1. মেগাসিটি ট্রাফিক সমস্যা। 2. ড্রাইভিং সাইকেলের ধারণা। 3. বাসের ট্র্যাকিং। 4. ডেটা বিশ্লেষণ এবং 5. সবুজ পরিবহনের পথ। প্রথম পর্ব, মেগাসিটি ট্রাফিক সমস্যা, একটি বর্ধিষ্ণু শহরের লক্ষণ। যে কোনো রোগ নির্ণয়ের শুরুতেই তো লক্ষণ বা সিমটম বুঝতে হয়, তাই না? বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল বন্দরনগরী চট্টগ্রামের ক্ষেত্রেও ব্যাপারটা একদম তাই। 84 লাখ। হ্যাঁ, 2016 সালের পরিসংখ্যান বলছে চট্টগ্রামের জনসংখ্যা প্রায় 8.4 মিলিয়ন। এত বিশাল সংখ্যক মানুষের যাতায়াতের জন্য শহরের রাস্তাঘাট কিন্তু খুবই সীমিত। আর এ কারণে সাধারণ মানুষকে দৈনন্দিন যাতায়াতের জন্য পুরোপুরি পাবলিক বাসের উপর নির্ভর করতে হয়। ফলাফল, রাস্তায় গিজগিজে ভিড় আর দীর্ঘস্থায়ী জ্যাম। এই যানজটের ইম্প্যাক্ট আসলে কতটা ভয়াবহ সেটা বোঝাতে পাশের মেগাসিটি ঢাকার একটা উদাহরণ দেওয়া যাক। প্রতিদিন শুধুমাত্র ট্রাফিক জ্যামের কারণেই সেখানে ৩২ লাখ কর্মঘণ্টা স্রেফ রাস্তায় বসে নষ্ট হয়। ভাবা যায়? এটা কিন্তু যে কোনো শহরের অর্থনীতির জন্য আক্ষরিক অর্থে একটা পক্ষাঘাত বা প্যারালাইসিসের মতো। চট্টগ্রামের অবস্থাও এর চেয়ে খুব একটা ভিন্ন নয়। সমস্যাটা কিন্তু শুধু সময় নষ্ট হওয়ার মাঝেই আটকে নেই। জ্যামে আটকে থাকা অবস্থায় ইঞ্জিন যখন অলসভাবে চলতে থাকে, তখন প্রচুর জ্বালানি অপচয় হয়, আর সেই সাথে বাতাসে ছড়াতে থাকে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস আর দূষক পদার্থ। জলবায়ু পরিবর্তনের এই যুগে কার্বন ফুটপ্রিন্ট কমানোটা এখন আর শুধু বিলাসিতা নয়, বরং আমাদের টিকে থাকার জন্যই ভীষণ জরুরি। এবার আসি দ্বিতীয় পর্বে, ড্রাইভিং সাইকেলের ধারণা। লক্ষণ তো দেখলাম, এবার এমন একটা বৈজ্ঞানিক টুলের কথা জানা যাক, যেটা দিয়ে এই পুরো পরিবহন ব্যবস্থার স্পন্দনটা একদম নিখুঁতভাবে মাপা যায়। এই দারুণ টুলটার নামই হলো ড্রাইভ সাইকেল বা ড্রাইভিং সাইকেল। জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে এটা হলো শহরের ট্রানজিট সিস্টেমের একটা ফিটনেস ট্র্যাকারের মতো। রাস্তায় গাড়ি কত স্পিডে চলছে, কখন গতি বাড়াচ্ছে আর কতক্ষণই বা জ্যামে আটকে বসে আছে, এই সব কিছুর একটা সার্বিক চিত্র গাণিতিক গ্রাফের মাধ্যমে ফুটিয়ে তোলাই হলো এই ড্রাইভ সাইকেলের কাজ। পুরো যাত্রাপথকে গাণিতিকভাবে 5টি নির্দিষ্ট মোডে ভাগ করা যায়: স্থির থাকা, গতি বাড়ানো, গতি কমানো, একই গতিতে চলা আর একদম ধীর গতিতে এগোনো বা ক্রিপিং। সাধারণত উন্নত দেশগুলোর মডেলে প্রথম 4টা মোড থাকে, কিন্তু আমাদের এই ভয়াবহ যানজটের শহরের জন্য ক্রিপিং মোডটা আলাদাভাবে যোগ করতে হয়েছে, কারণ ঘণ্টার পর ঘণ্টা একটু একটু করে এগোনোর এই চিত্রটা তো আমাদের নিত্যদিনের রুটিন। পর্ব ৩, চট্টগ্রামের বাসের ট্র্যাকিং। থিওরি তো অনেক হলো, কিন্তু একটা নির্ভুল ড্রাইভ সাইকেল বানানোর জন্য ফিল্ড লেভেলে কাজ করাটা তো মাস্ট। তাই গবেষকরা সরাসরি যাত্রীবাহী বাসের ভেতরে জিপিএস ভিত্তিক এই ফিটনেস ট্র্যাকারগুলো বসিয়ে দিলেন। ডেটা নেওয়ার জন্য বেছে নেওয়া হলো শহরের সবচেয়ে ব্যস্ত 4টি রুট: কালুরঘাট থেকে জিপিও, বহদ্দারহাট থেকে সিইপিজেড, নিউ মার্কেট থেকে কাঠগড় আর এখেখান থেকে কোতোয়ালি। টানা 3 মাস ধরে এই রুটগুলোতে মোট 60টি ট্রিপের একেবারে রিয়েল লাইফ ডেটা সংগ্রহ করা হয়। পুরো ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করার জন্যে 1 নম্বর রুটের ভৌগোলিক অবস্থানটা মাথায় রাখা যাক। কালুরঘাট থেকে জিপিও পর্যন্ত এই 10 কিলোমিটার রাস্তা শহরের একদম প্রধান একটা ধমনী বলা চলে। এই রাস্তায় ট্র্যাকারগুলো প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাসের অবস্থান আর গতির তথ্য রেকর্ড করেছে। আরেকটা উল্লেখযোগ্য রুট হল বহদ্দারহাট থেকে ফ্রিপোর্ট। প্রতিদিন 4 বার করে এই আঁকাবাঁকা রুটগুলো থেকে ডেটা নেওয়া হয়েছে। সকালের হুড়োহুড়ি, দুপুরের ফাঁকা সময়, এমনকি বিকালের মারাত্মক জ্যাম, শহরের সত্যিকারের রূপটা তুলে ধরতে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। চতুর্থ পর্ব, ট্রাফিক ডেটা বিশ্লেষণ। টানা কয়েক মাস ধরে প্রতি সেকেন্ডে ডেটা রেকর্ড করার পর সেই বিশাল ডেটাবেস ঘাঁটার পালা। আর এখানেই বেরিয়ে এলো রাস্তার আসল বিশৃঙ্খল চেহারাটা। কালুরঘাট জিপিও রুটের ডেটাগুলো ভিজুয়ালি দেখলে খুব সহজেই বোঝা যায় বাসগুলো রাস্তায় কতটা বিশৃঙ্খলভাবে চলেছে। হঠাৎ হঠাৎ গতি 0তে নেমে যাওয়ার মানে হলো বাসগুলো জ্যামে বা সিগন্যালে পুরোপুরি থমকে আছে। একটু চলা আর অনেকটা সময় দাঁড়িয়ে থাকা, এটাই হলো এখানকার রুট বাস্তবতা। বহদ্দারহাট থেকে ফ্রিপোর্ট রুটেও কিন্তু ম্যাজিক কিছু ঘটেনি। ডেটা বলছে এখানেও মসৃণভাবে গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। অল্প একটু সময় গাড়ি এগোয় আর তারপর দীর্ঘক্ষণ ধরে চলে বিরক্তিকর আইডলিং বা স্থির হয়ে দাঁড়িয়ে থাকা।
নিউ মার্কেট থেকে কাঠগড় রুটেও একই অবস্থা। মাঝে মাঝে বাসের গতি হয়তো ঘন্টায় ৩৮ কিলোমিটার পর্যন্ত উঠেছে ঠিকই, কিন্তু বেশিরভাগ সময়ই তা ২৫ কিলোমিটারের অনেক নিচেই আটকে ছিল। বারবার গতির এই ওঠানামা কিন্তু ইঞ্জিন আর পরিবেশ উভয়ের জন্যই ভীষণ ক্ষতিকর। হাজার হাজার ডেটা পয়েন্ট ঘাটার পর গড় গতির যে সংখ্যাটা পাওয়া গেল তা শুনলে চমকে যেতে হয়। ঘণ্টায় মাত্র ১২.৩৭ কিলোমিটার। মানে হলো শহরের এই বিশাল যাত্রীবাহী বাসগুলো আসলে রাস্তায় একটা সাধারণ সাইকেলের স্পিডে চলছে। একটা মেগা সিটির জন্য এর চেয়ে অ্যালার্মিং আর কি হতে পারে। শেষ পর্ব, সবুজ পরিবহনের পথ। তো এতক্ষণ ধরে মাইক্রো লেভেলের গতির এই যে ওঠানামা আমরা দেখলাম, এগুলো বুঝতেই পারাই হলো ম্যাক্রো লেভেলের বড় বড় কার্বন নির্গমন সমস্যার সমাধানের মূল চাবিকাঠি। রোগ তো ধরা পড়ল, এবার তাহলে আসল ট্রিটমেন্ট বা চিকিৎসায় আসা যাক। বিদেশে তৈরি করা স্ট্যান্ডার্ড মডেল দিয়ে তো আর দক্ষিণ এশিয়ার এই মেগা সিটিগুলোর ট্রাফিক সমস্যা সমাধান করা যাবে না। কারণ উন্নত বিশ্বের মডেলগুলোতে গাড়ির স্পিড থাকে বেশি, আর জ্যামে আটকে থাকার পরিমাণ থাকে একেবারেই কম। তাই সঠিক ট্রাফিক পলিসি বানাতে হলে চট্টগ্রামের মতো শহরের এই নিজস্ব বা লোকাল ডেটার কোনো বিকল্প নেই। আর ঠিক এখানেই এই গবেষণার সবচেয়ে বড় সার্থকতা। শহরের এই ক্রিপিং বা ধীর গতি আর দীর্ঘ সময়ে জ্যামে আটকে থাকার আসল চিত্রটা তুলে ধরার ফলে ইঞ্জিনিয়াররা এখন এমন সব পলিসি আর মডেল ডিজাইন করতে পারবেন যা বাস্তবের সাথে মিলে যায়। এই ডেটা ব্যবহার করেই এখন নিখুঁতভাবে বলা সম্ভব কোন রুটে কী পরিমাণ জ্বালানি নষ্ট হচ্ছে আর কতটা পরিবেশ দূষণ হচ্ছে। সবশেষে একটা প্রশ্ন রেখে আজকের এই বিশ্লেষণ শেষ করতে চাই। চট্টগ্রামের ট্রাফিকের স্পন্দন মাপার এই দারুণ লোকাল ডেটা চালিত পদ্ধতিটি কি বিশ্বজুড়ে অন্যান্য শহরের জলবায়ু সংকট মোকাবেলার জন্য একটা চমৎকার ব্লুপ্রিন্ট হতে পারে না? অন্যান্য দ্রুত বর্ধনশীল মেগাসিটিগুলো যদি নিজেদের জট ছাড়াতে এই ডেটার শক্তি কাজে লাগায়, তবে হয়তো আমাদের ভবিষ্যতের শহরগুলো হবে আরও অনেক বেশি গতিশীল এবং দূষণমুক্ত। নতুন কোনো দারুণ বিষয় নিয়ে আবারও আলোচনা হবে।